আমি একটা সমাবেশে শাপলা চত্বরে এই বিতর্কিত আদালত বলছিলাম, এখনও সুযোগ আছে এটাকে আবার শুনানির মধ্যে আনা। ওনারা বলবেন প্রভিশন নাই, কিসের প্রভিশন আপনি দেখান? ফেসিবাদের আমলের মামলা নিয়ে আপনি তামাশা করবেন আর আমার উপর আইন দেখাবেন। এই আইনকে আমরা জনগণের পক্ষ থেকে আমরা মেনে নিতে পারি না। সুতরাং এটা যেন আমাদের আজকে আমাদের আইনজীবী একটা আবেদন করেছেন যে উনি যখন শুনানি করছিলেন, শুনানির সময় এই ধারাগুলো উনি ব্যাখ্যা করছিলেন, আমি যে ব্যাখ্যা করছি, হয়তো উনি আরও বেটার লিগ্যাল পয়েন্টগুলো বেলি ক্লিয়ারলি ব্যাখ্যা করতে চেয়েছিলেন, সে প্রস্তুতি ওনার ছিল। ওনার শুনানিকালে দফায় দফায় ওনাকে বাধাগ্রস্ত করা হয়েছে, এগুলো শুনবো না, এগুলো দরকার নাই, ওটা আনেন সেটা আনেন। তারপরে তাহলে আমাকে যে শাস্তি দিল ট্রাইব্যুনাল, এটা হলো 11/4। আর এই বিষয়টা আমি সুনির্দিষ্ট করে বলছি, যেহেতু তার বেআইনিভাবে আমার নমিনেশন বাতিল করা হয়েছে, এই আইনের ব্যাখ্যাটাই আমি দিচ্ছি। 11/4 হলো কোর্টের এখতিয়ার, পাওয়ার অফ দ্য কোর্ট। এই বলে ওনারা আদালত অবমাননার এই ধারায় আমাকে 3 মাসের সাজা দিয়েছিলেন। আর ইন্টারন্যাশনাল যে কোর্ট আছে, আইন আছে, আমরা আইসিটি যেটা বলছি, এই আইসিটি মামলার 9 ধারায় যখন কোনো মামলা হয়, কথা কি আমরা ক্লিয়ার হলেন তো? আমারটা হলো 11/4, কিন্তু আইসিটি আইনে হচ্ছে 9 ধারা। 9 ধারা যদি মামলা হয় তাহলে সুনির্দিষ্ট মামলা হইতে হবে সুনির্দিষ্ট অপরাধের উপর, যে এই আসামি এই ক্রাইমগুলো করেছে, ফৌজদারি অপরাধ। নাম্বার 2, এটার উপর তদন্ত হতে হবে। তদন্ত প্রমাণিত হলে একটা চার্জ গঠন করতে, চার্জশিট দাখিল করতে হবে। নাম্বার 4, এই দাখিলকৃত চার্জের ভিত্তিতে বিচার হবে কি হবে না এর জন্য চার্জ ফ্রেম করতে হবে। চার্জ ফ্রেম হওয়ার পরে ট্রায়ালে যাবে, সাক্ষী দ্বারা প্রমাণিত হলে তারপরে রায় হবে। এই 9 ধারার কোনো প্রসেস না। এটিএন আজহারুল ইসলাম সাহেব 24-এর 5 আগস্ট পরিবর্তনের পর ওনার মামলা রিভিউ করেছেন। ওনার মৃত্যুদণ্ড আদেশ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আদালত স্বাধীন ছিল, ফেসিবাদী আমলে আদালত স্বাধীন ছিল না। সেখানে রাজনৈতিক ফেসিবাদী সরকারের হস্তক্ষেপেই এই সাজানো রায় মানুষগুলোকে জুডিশিয়াল কিলিং হয়েছিল। আল্লাহ তাআলা ওনার হায়াত রেখেছেন, মৃত্যুদণ্ড থাকলেও রিভিউটা বাকি ছিল। সেই কারণে রিভিউ পিটিশন উনি দায়ের করেছেন। যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে, বিচার বিভাগ স্বাধীন হয়। ফুল বেঞ্চের শুনানির পর আদালত অনেকগুলো মন্তব্য করেছে। আদালতের প্রথম মন্তব্য হচ্ছে, ওনার উপর যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা আইনসম্মত হয়নি, রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে এবং যথাযথভাবে বিচার হয়নি। সাক্ষীর দুর্বলতা আছে, আইনের দুর্বলতা আছে, পক্ষপাতিত্ব আছে, ডিকটেশন আছে। সেই কারণে ফুল বেঞ্চে অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতি চিফ জাস্টিসের নেতৃত্বে যে রায় দিয়েছে, এটিএম আজহারুল ইসলাম 1971 সালের কোনো কথিত মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত নন, তাকে বেকসুর খালাস দিয়েছে। এরকম একটি আদালত ধারা মানুষকে খুন করার যে জুডিশিয়াল প্রসেস করা হয়েছে, সেটাকে বাংলাদেশের সিনিয়র আইনজীবীগণ বিতর্কিত আদালত বলেছে। আন্তর্জাতিক আইনজীবীদের একটা সম্মেলন, সেমিনার হয়েছিল সেরাটনে, সেখান থেকেও এই আদালতের বিরুদ্ধে নানা প্রশ্ন তোলা হয়েছে। এটা আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে না, এই আইনটাও আন্তর্জাতিক বিচার সম্পন্ন। সরকার কর্তৃক নিয়োজিত বিচারক, সরকার নিয়োজিত প্রসিকিউটর, সরকারি কর্তৃক নিয়োজিত সাক্ষী, সব অ্যারেঞ্জমেন্ট করে যেহেতু করা হচ্ছে, এখানে ন্যায় বিচার পাওয়ার সুযোগ নাই। সেই কারণে এই আদালতটাকে বিতর্কিত বলা হয়েছে। এটা সেই আদালত
যে আদালতের মাধ্যমে রায় দিতে গিয়ে স্কাইপে কেলেঙ্কারি হয়েছে, এটা আপনারা জানেন, সবাই বিশ্বব্যাপী জানে। তো সেই আদালতের বিষয়টা বিতর্কীয় আদালতে আমাদের সিনিয়র আইনজীবীরা কথা বলেছেন। এই ভিডিও ফুটেজটা হয়তো আপনারা এখনও পাচ্ছেন। বিতর্কিত আদালতে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়, এটা আমার বক্তব্য নয়, বাংলাদেশের সিনিয়র আইনজীবীরা এটা বলেছেন। এই কোড আনকোড এই বক্তব্যটাকে পলিটিক্যাল উদ্দেশ্যে ইন্টেনশনালি আদালতে নিয়ে আসা হয়েছে। সেই কোর্টে আমার মামলাটা হয়েছিল, তখনকার সময়ে যে কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারা মামলা দায়ের করেছে হলো আদালত অবমাননার মামলা। অর্থাৎ সেখানকার আইনে আর্টিকেল 11 সাব আর্টিকেল 4 যেটা বলা আছে, সেটা আদালতের ক্ষমতা বলে। আদালত আন্তর্জাতিক অপরাধের যে ফৌজদারি অপরাধের বাইরেও যদি কেউ আদালত মনে করে আইনের আওতায় আনা দরকার, সেটা কগনিজেন্সে নিতে পারে। তা আমার বক্তব্যটা কোড আনকোডও একজন আইনজীবীর বক্তব্য, আমার বক্তব্য ছিল না, হয়নি। কারণ সেই মামলা তো এটা না, এটা হলো একটা বক্তব্যের মাধ্য দিয়ে ইন্টেনশনালি একটা মামলা করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। কোন সরকার? যারা মানুষ খুন করেছে, গুম করেছে এবং আদালতের দরজার উপর লাঠি মেরেছে, সেই সরকার। এটা সেই সরকার মানুষকে বিচারের শেষ আশ্রয়স্থল ধ্বংস করে দিয়েছে। সেই সরকারের আমলের, ফেসিদা আমলের একটা মামলায় অন্যায় বেআইনিভাবে আজকে আমার নবীন সরকার ওনারা অ্যাকসেপ্ট করেন নাই। এটা কত বড় যে অপরাধ এবং অন্যায় হয়েছে, এটা আগামীতে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। তবে আমার কষ্টটা এখানে, এত রক্তের বিনিময়ে দেশটাকে ফেসিস মুক্ত করা হলো, প্রশাসনের রন্দে রন্দে ফেসিসদের দোসররা বসে আছে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, মানে সিট দফায় দফায় বলেছি, এবং সারা দেশে আমরা 8 দল এই কয়েক মাস 5 দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি। আমরা সবাই মিলিয়ে বলেছি এই ফেসিস্ট আমলের আমলাদের নিয়ে, দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। লেভেল ফ্লাইং যদি না হয়, আপনার স্বপ্নের উৎসম্মুখর নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হবে না। রাস্তায় যে কথাগুলো দাঁড়িয়ে বলেছিলাম, নির্বাচন কমিশনের অফিসে ফুল কমিশনের সামনে আমি নিজেই যে কথাগুলো আমার টিম সহ বলেছিল, আজকের কক্সবাজারের রিটার্ন অফিসার সেটা প্রমাণ করে দিলেন। তিনিই করেন নাই, শুধু তার আশেপাশের লোক যেগুলো আছে, তথ্য আমার কাছে আছে। ফেসিদা আমলে তারা টিএনও ছিলেন কক্সবাজার জেলার কোনো উপজেলায়, এবং তারা পুলিশ কর্মকর্তা ছিলেন 4 বছর ধরে, এখনও আছেন। এই দোসরদের দ্বারা বায়াস হয়ে অন্যায়ভাবে যে অবিচারটা করা হলো,